নমস্কার। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। হে বন্ধু, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। এই যে কিছু লাইন আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার কিছু লাইন। এই লাইনগুলো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। তারা হয়তো শেষ বিদায়টা এবার কিন্তু জানাতে চলেছে। তারা ক্রমাগত ফেয়ারওয়েল যেটা বলা হয় সেই ফেয়ারওয়েলের দিকে এগোচ্ছে। সে কারণেই তো তাদের যারা মন্ত্রীরা রয়েছেন, সেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে সেই রথীন ঘোষ এবং এখন আবার সেই পুরনো পার্থবাবু, তাদের কাছেও ইডিরা কিন্তু যাওয়া শুরু করেছেন। রীতিমতো পার্থবাবুর ফ্ল্যাটে চলে গিয়েছিলেন ইডি আধিকারিকেরা। এর পাশাপাশি সেই মিডলম্যান প্রসন্ন, যিনি অতীতে ভীষণভাবে প্রচারে এসেছিলেন সংবাদ মাধ্যমের, কারণ একটাই, তিনি নাকি পার্থ চট্টোপাধ্যায়ের অনেকটাই ঘনিষ্ঠ ছিলেন, ওই ডানহাত যেটা বলা হয়। আজ সকালবেলা অর্থাৎ শনিবার সকালবেলাতে ইডি আধিকারিকেরা রওনা দেন সেই পার্থবাবুর ফ্ল্যাটের দিকে। কারণ এই পার্থ চট্টোপাধ্যায় বারংবার বলে যাচ্ছেন যে তিনি অসুস্থ, এই বলে তিনি হাজিরা এড়াচ্ছেন। ইডি আধিকারিকেরা তাই তার বাড়িতেই চলে গেলেন নাকতলার, এবং সেখান থেকে ওই যে একটি ব্যক্তি মিডিলম্যান প্রসন্ন, তার বাড়িতেও কিন্তু যাওয়া হয়েছে। এর পাশাপাশি আপনাদের কিছুদিন আগেই বলেছিলাম সেই সুজিত বসুর কথা, যিনি বর্তমানে নাকি অসুস্থ রয়েছেন, তাই তার ছেলে হাজিরা দিয়েছেন তার হয়ে। এতে আর যাই হোক অস্বাভাবিকতার কিন্তু কিছু নেই, কারণ অতীতে আমরা পার্থবাবুকেও দেখেছিলাম, এর পাশাপাশি সেই অনুব্রত মণ্ডল, সেই জ্যোতিপ্রিয় মল্লিক, সকলেই কিন্তু এসএসকেএমে ভর্তি হয়েছিলেন এবং সেগুলো সংবাদের শিরোনামে থাকতো। যখনই ইডি আধিকারিকেরা তলব করবেন, সিবিআই তলব করবেন, তখনই নাকি তাদের ভীষণভাবে অসুস্থতা হয়ে যান। আর এর থেকে ভালো কিছু বাহানা কি আর থাকতে পারে? আপনি যদি অসুস্থ হন তবে আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না। আপনার যে চুরি চামারি যেগুলো আপনি করেছেন সেটা তো লোকের কাছে আর পৌঁছবে না, আপনি এটা বোধহয় ভাবছেন। কিন্তু ইডি আধিকারিকেরাও কিন্তু নাছোড়বান্দা, এনারাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই এনারা একেবারে ভোটের আগেই যা করার কিন্তু করতে চলেছেন। দেখুন, যে সুজিত বোসের কথা বলছিলাম, তিনি কিন্তু পুরো নিয়োগে অভিযুক্ত, অর্থাৎ পুরসভাতে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন উঠেছে, এবং যে সংস্থার দ্বারা পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয়েছে, অর্থাৎ সেখানে যদি ওএমআর এর বিষয় থাকে, তবে সেইগুলোতেও নাকি বিভিন্ন রকমের যে কারচুপি সেগুলো করা হয়েছে। এর মাধ্যমেই চাকরি দেওয়া হয়েছে পয়সার বিনিময়ে। এই পুরসভাতে অনেকগুলো ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, দমকল বিভাগে দুর্নীতি হয়েছে, আপনার যে অস্থায়ী কর্মী নিয়োগ হয়ে থাকছে এবং সেটার স্থায়ীকরণ হচ্ছে হসপিটালে দাঁড়িয়ে, সেখানে দুর্নীতি হয়েছে। তো এইভাবেই পশ্চিমবঙ্গের যে একটা দুর্নীতির বেড়াজাল সেটা কিন্তু তৈরি হয়েছে। সাধারণ মানুষ এতে একেবারে তিতিবিরক্ত হয়ে উঠেছেন। এর মধ্যেই দমকল বিভাগ থেকে একটা খবর উঠে এসেছে যে এমসিসি জারি রয়েছে, আপনারা জানেন এখন মডেল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ সেই নির্বাচনী আচরণবিধি। সেই নির্বাচনী আচরণবিধি জারি থাকা সত্ত্বেও পুনর্নিয়োগের একটা বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হলো। কিসের পুনর্নিয়োগ? ওই দমকল বিভাগে নাকি অনেকগুলো শূন্যপদ তৈরি হয়েছে, আর সেই শূন্যপদ দেখে যিনি একেবারে সর্বোচ্চ অফিসার রয়েছেন, তার মনে হলো এই ভোটের আগেই এখন নিয়োগটা করে দেওয়া দরকার, মানে পুনর্নিয়োগটা করে দেওয়ার দরকার। আমরা তো নতুন চাকরি টাকরি দিতে পারি না, যারা পুরনো রয়েছেন তাদেরকেই আবার এনে বসিয়ে দিন। অর্থাৎ ওনারা বলছেন যারা অলরেডি রিটায়ার্ড পার্সন রয়েছেন, তারা যদি ইচ্ছুক থাকেন সেই ড্রাইভারের চাকরি করতে, বা যে শূন্যপদগুলো রয়েছে সেগুলোর চাকরি আবারও পুনর্বহাল যদি তারা থাকতে চান সেগুলোতে, তবে তারা আবেদন করতে পারেন। এই মর্মে অনেকগুলো চিঠি, প্রায় 11টি চিঠি 11 জায়গাতে 11টি জেলাতে মূলত পাঠানো হয়েছিল এই মূল অফিসারের তরফ থেকে। ডিভিশনাল অফিসার বলা হয়, ওনাদেরকে পাঠানো হয়। এবার ওনারা সেটা দেখতে পেয়েও কিছুটা আন্দাজ করতে পারেন যে এমসিসি জারি রয়েছে, এর মধ্যে কিভাবে এই রকম একটা বিজ্ঞপ্তি জারি করা যায়। সুতরাং তাদের বক্তব্য ছিল, দমকল বিভাগের যিনি কর্তা রয়েছেন, যে প্রচুর পরিমাণে পদ খালি রয়েছে,
গাড়ি রয়েছে প্রচুর পরিমাণে, ভুরি ভুরি ফায়ার ব্রিগেড রয়েছে, কিন্তু তার মধ্যে ড্রাইভার নেই। আসলে আপনি ধরুন আগুনটা লেগেছে ঠিকই, সেখানে আগুনের জন্য জল নেভানোর জন্য জল আছে, গাড়ি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, যা নেই সেটা হলো ম্যান পাওয়ার। থাকবে কোত্থেকে? সব টাকা তো ভাতা হিসেবে বিলিয়ে দেওয়া হচ্ছে। তাহলে পড়ে থাকলো সেই বিগ জিরো। সেই বিগ জিরো দিয়ে আপনি অস্থায়ী নিয়োগ করতে পারবেন। এবার অস্থায়ী যারা নিয়োগ হবেন তারা স্থায়ীকরণের জন্য আবার রাস্তায় নেমে পড়বেন। এই তো পশ্চিমবঙ্গের একটা অবস্থা তৈরি হয়েছে। আর এমসিসির কথা বলছিলাম, সেটা বুঝতে পেরে দমকল বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন তিনি আবার বলছেন যে এটা আমাদের তরফ থেকে একটা ভুল করা হয়েছে, মানে আমরা ভুল করে সেই চিঠিটা দিয়ে দিয়েছি। অর্থাৎ এতগুলো ইন্টেনশনালি আপনি চিঠি পাঠালেন ডিভিশনাল অফিসারদের এবং এমসিসি জারি থাকাকালীন পাঠালেন, তারপরে বলছেন যে আমরা সেটা বাতিল করে দিচ্ছি। এর মধ্যে ভোটের আগে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করার পেছনে কোনো রকমের রাজনৈতিক সমীকরণ আছে না নেই? আপনারা যদি এ বিষয়ে কোনো রকমের আপনাদের সুচিন্তিত মতামত থেকে থাকে তবে নিশ্চিতভাবে একবার অন্তত সেটা লিখে জানাতে ভুলবেন না। ভোট যতই এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এই ধরুন আজ কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রায় ৭৫,০০০ লাঠির কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। রীতিমতো বাইরের রাজ্য থেকে লাঠি আনতে হচ্ছে, ৭৫,০০০ লাঠি। হঠাৎ করে এতগুলো লাঠি দিয়ে কি হবে? আপনাদের হয়তো মনে আছে শীতলকুচির ঘটনা। আবার আপনারা ভাবছেন হঠাৎ করে লাঠির সঙ্গে শীতলকুচির যোগ কিভাবে আসলো? সেটা আপনাদের বিস্তারে একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, আজ থেকে ৫ বছর আগে শীতলকুচিতে কি হয়েছিল? সেখানে গুলি চালনার ঘটনা ঘটেছিল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা বিভিন্ন রকমের অভিযোগ করেছিল যে এনারা কেন এটা করলেন, এই ধরনের ঘটনা তারা পরিকল্পিতভাবে করেছেন, এই যে বিভিন্ন রকমের কুৎসা কিন্তু রটিয়েছিলেন তারা। এবার আর সেই সুযোগটা দেওয়া হবে না। সেখানে বহু মানুষ কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো উস্কেছিল। আপনি যদি কাউকে উস্কানি দেন, তাও আবার এই ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের, যারা রীতিমতো একটুতেই তাদের মাথাটা কিন্তু গরম হয়ে যেতে পারে, তাদের সঙ্গে আপনারা যদি পাঙ্গা নিতে যান তবে তো সেই গুলি চালনার মতো ঘটনা ঘটতেই পারে। কারণ এরা তো কেন্দ্রীয় বাহিনী, এনারা তো পুলিশ নন যারা মাথা ঠান্ডা করে সেখানে কাঁদারে গ্যাস ফেলবেন বা ফায়ার ব্রিগেড নিয়ে আসবেন। যাদের কাছে আর্মস রয়েছে বটে, কিন্তু তারা ইউজ করেন না। কিন্তু কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ সেখানে যদি বিএসএফ থাকে, সেখানে যদি এসএসবি থাকে, তবে তারা সেটা কন্ট্রোল করতে পারেন না। এবার তাই একটা বিকল্প ভাবা হয়েছে, অর্থাৎ ৭৫,০০০ লাঠি আনা হবে এবং সেখানে যারা প্ররোচনা দেবেন, অর্থাৎ উস্কানি দেবেন কেন্দ্রীয় বাহিনীকে, তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে যে এই উস্কানিগুলোতে তারা যেন মাথাটা গরম না করে বসেন, আবার সেই গুলি চালনার মতো ঘটনা না ঘটিয়ে বসেন। আসলে সিআরপিএফ এর কাছে কিন্তু আগে ভাগেই লাঠি থাকে, মানে ওনাদের কাজই কিন্তু লাঠি নিয়ে থাকা বেশিরভাগ ক্ষেত্রেই। সুতরাং ওনাদের কোনো লাঠির প্রয়োজন নেই, অলরেডি ওনাদের লাঠি সব রয়েছে। কিন্তু এই যে বিএসএফ, এসএসবি, এনাদের তো বর্ডার থেকে তুলে আনা হচ্ছে, তো এনাদেরকে কিন্তু লাঠির প্রশিক্ষণ দিতে হবে। এনারা তো সেই বন্দুক চালনায় সিদ্ধহস্ত, কিন্তু লাঠি চালনায় এনারা কিন্তু অতটা সিদ্ধহস্ত নন। তাই এনাদেরকে ট্রেনিং দেওয়া হবে, আর মাথা ঠান্ডা রাখারও হয়তো ট্রেনিং দেওয়া হতে পারে। নইলে শীতলকুচির মতো যদি ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে আবার সেই কমিশনের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ ওঠানোর সুযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়ে যাবেন। আপনারা জানলে অবাক হবেন, এবার কিন্তু কিউআরটি নম্বর পুরো বুথের কাছাকাছি, প্রতিটি বুথের কাছাকাছি থাকছে। সেখানে আপনি ফোন করলে পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবেন। এবং এবার কিন্তু প্রচুর পরিমাণে ক্যামেরা আনা হয়েছে, এত পরিমাণে ক্যামেরা যে বাইরের রাজ্যের বিভিন্ন সংস্থাকে অর্ডার দিয়ে ক্যামেরা আনতে হয়েছে। কারণ একটাই, যাতে ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে হয়। প্রতিটি জওয়ানের কাছে না হলেও জওয়ানদের যে টিমগুলো থাকবে, মানে কোম্পানিগুলোর মধ্যেও অনেকগুলো ভাগ থাকে, সেই বিভাগগুলোর যে একটি বিভাগে কিন্তু কিছু কিছু করে ক্যামেরা থাকবে, যেগুলো জওয়ানদের গায়ে লাগানো থাকবে। আপনারা দেখে থাকেন যে এখনকার আমাদের পশ্চিমবঙ্গের পুলিশদের জ্যাকেটেও কিন্তু, তাদের জামাতেও কিন্তু একটা ক্যামেরা লাগানো থাকে। সেই ক্যামেরাগুলো কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের কাছে থাকছে এবং সবটা মনিটরিং করা হবে রীতিমতো। এই ধরুন 200 জন মাইক্রো অবজারভার কিন্তু রাখা হবে এবং সেই 200 জন মাইক্রো অবজারভারের কাজ একটাই হবে যে দিন থেকে রাত পর্যন্ত তারা নজরদারি করবেন 750টি ক্যামেরার। এইভাবে একটা সুরক্ষার বলয় তৈরি করার চেষ্টা করছেন ইলেকশন কমিশন। আপনারা হয়তো এটাও এতক্ষণে জেনে গিয়েছেন যে প্রায় 2400 কোম্পানি কিন্তু বাহিনী অলরেডি পশ্চিমবঙ্গে কিন্তু পৌঁছতে চলেছেন। আর প্রথম দফা, দ্বিতীয় দফা, একটি দফাতেই একেবারে ওই 2400 কোম্পানিকে ব্যবহার করা হবে। আপনারা জানলে অবাক হবে
হবেন এবার প্রথমবার এই রাজ্যে হতে চলেছে যে অন্য রাজ্য থেকে পুলিশদের পর্যন্ত আনা হচ্ছে, অন্য রাজ্যের পুলিশদেরকে এনে এ রাজ্যে সেই কেন্দ্রীয় বাহিনীর সাথেই তাদেরকে কিন্তু ডিপ্লয় করা হবে। আর এর মাঝেই কারোর সর্বনাশ হচ্ছে, কারোর আবার পৌষ মাসও চলছে বটে। কারণ মোদিজি যখন সভা করতে আসছেন, তিনি তার হেলিপ্যাডে যখন সেখান থেকে নামছেন, নেমে তিনি একটা ভিডিও দেখাচ্ছেন, মানে ভিডিও জারি করলেন তার ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। मेरे प्यारे देशवासियों, आप मेरे पीछे देख सकते हैं बंगाल का मिजाज क्या है। अभी तो 11 साढ़े 11 बजे और मेरी ये आज के दिन की पहली सभा। তো সেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন যে চারিদিকে কতটা ভিড় হয়েছে, তার অভিজ্ঞতার কথাটা, যে হেলিপ্যাডের কাছাকাছি যদি এই পরিমাণে ভিড় থাকে, রাস্তাঘাটের পরিমাণটা কতটা হতে পারে আপনারা বুঝতে পারছেন। অন্তত আজকের দিনে যে জনসভাটা হলো, তার বক্তৃতাটা শুনছিলাম, সেখানে দেখা যাচ্ছে এত পরিমাণে জনসংখ্যা কিন্তু অতীতে বিজেপির অন্তত পশ্চিমবঙ্গের সভাগুলোতে দেখা যায়নি। আজ মুর্শিদাবাদেও যে পরিমাণে লোক দেখা গেল সেটাও কিন্তু অভূতপূর্ব। সেখানে মোদিজি বলছিলেন যে এবার একটা কিন্তু ওই ভাগতে ফিরেঙ্গে টিএমসি নেতারা, মানে এইভাবে বলছিলেন। এটাও কিন্তু মোদিজি অতীতে বলেননি, মানে যেমন কুকুর তেমন তার মগুর হওয়া উচিত, এইরকম ধরনের পরিস্থিতি হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস হুমকি দিচ্ছে, সুতরাং বিজেপি কেন পিছিয়ে থাকবে? বিজেপিও তাদের শাসানি কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। আর এটা শাসানি নয়, এটা হলো সতর্কবার্তা। আর আপনারা হয়তো ভালোভাবেই বুঝতে পারছেন, যখন কোনো পরিবর্তন হয় তখন যে পরিবর্তনের আবহাওয়া, সেটা কিন্তু মানুষের যে মানসিকতা তার মধ্যে দিয়ে প্রকাশ পায়। সেটা চায়ের দোকানে গেলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন সেখানে কি আলোচনা চলছে। এই চায়ের দোকানের থেকেও যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তবে পলিটিক্যাল পার্টির যে সভাগুলো সেগুলো দেখবেন। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, তৃণমূল কংগ্রেসের সভাতে গুটি কয়েক লোকজন রয়েছে, সবুজ সবুজ চেয়ার, সেখানে কেউ নেই, ফাঁকা অবস্থায় পড়ে রয়েছেন এবং মমতা দেবী রীতিমতো সভা না করে বেরিয়ে যাচ্ছে। আবার এক জায়গায় দেখা যাচ্ছে একজন রিলস বানাচ্ছেন, যে একটা গান রয়েছে সেই প্রসেনজিৎ বাবুর বোধহয় সম্ভবত, সেখানে আবার মিক্সচার করে দেওয়া হচ্ছে আল্লাহর কথা। বুঝতে পারছেন কোথাও না কোথাও হাসি ঠাট্টা। সেখানে আবার মমতা দেবী স্বয়ং মঞ্চে রয়েছে, তার মঞ্চে থাকাকালীন কেউ আবার টিকটকের ভিডিও বানাচ্ছেন। অভাগা যেদিকে যায় সেদিকেই যেন সাগর শুকিয়ে যায়। ময়নাতে চন্দন মণ্ডল বলে একজন প্রার্থী হয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি বেরিয়েছেন প্রচার করতে, এক গ্রামে ঢুকছেন। সেই সময় দেখা যাচ্ছে কতগুলো ছেলে আর অনেকগুলো মহিলাদের হাতে ঝাঁটা, ছেলেদের হাতে লাঠি। তো ঝাঁটা লাঠি নিয়ে তাদেরকে সেখান থেকে তাড়া করে বিদায় করা হলো। বলা হচ্ছে দূর হ, এখান থেকে দূর হ। এইভাবে তারা যেন প্রতিবাদ করছেন এবং হাতাপায়ির একটা দিকে এগোচ্ছিল অবস্থাটা। আপনারা বুঝুন ব্যাপারটা। গ্রামে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রচার করতে, সেখানে মহিলারা ঝাঁটা নিয়ে তাদেরকে তাড়া করেছেন, ঝাঁটা এবং লাঠি নিয়ে। তাহলে তৃণমূলের পরিস্থিতি আজ কোথায় গিয়ে ঠেকেছে? তারা আজ একটি গ্রামে ঢুকে প্রচারটা পর্যন্ত করতে পারছেন না। তাদের গ্রামের মানুষেরা গ্রামের ভেতরে ঢোকার আগেই তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছেন। এর থেকে কষ্টের তৃণমূল কংগ্রেসের কাছে আর কি হতে পারে? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু লিখে জানাতে ভুলবেন না।
এই প্রতিবেদনটি এতটুকু রাখছি। আবারও আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে। আপাতত অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন।